এটি ছিল এক দাবদাহ গ্রীষ্মের দুপুর। সূর্য তার সম্পূর্ণ উজ্জ্বলতা নিয়ে আকাশে জ্বলজ্বল করছিল, আর রাস্তা থেকে ওঠা ধোঁয়া যেন হাওয়াকে পুড়িয়ে দিচ্ছিল। একটি লম্বা, ভারী ভরকম লাল ফোর্স ট্রাক, যার গায়ে বড় বড় অক্ষরে বর্মা ট্রান্সপোর্টের স্টিকার ঝলমল করছিল, ধুলো উড়িয়ে নির্জন হাইওয়েতে ছুটে চলছিল। এর পিছনে ছোট ছোট গাড়িগুলো যেন মাথা নিচু করে চলছিল। এটি ছিল ট্রাকের শক্তি এবং তার চালকের দক্ষতার একটি চিত্র। এই ট্রাকের চালক কোনো সাধারণ মহিলা ছিল না। রজনী বর্মা ২৭ বছর বয়সী, মাঝারি উচ্চতার, শক্তপোক্ত শরীরের এক মহিলা, যিনি গত ৭ বছর ধরে বিভিন্ন রাজ্যের মধ্যে মাল বহনকারী ট্রাক চালাচ্ছিলেন। তিনি লাল রঙের টি শার্ট পরেছিলেন, যা ঘামে ভিজে গিয়েছিল, নীল জিন্স, যা বারবার ধোয়ার কারণে ফিকে হয়ে গিয়েছিল, আর সাদা স্পোর্টস জুতো, যার কিনারা মাটিতে মাখামাখি হয়েছিল। তার কালো চুলের বিনুনি পিছনে রাবার ব্যান্ড দিয়ে বাঁধা ছিল, আর চোখে কালো চশমা, যেন শুধু সূর্যের আলো থেকে নয়, বরং পুরো পৃথিবীর দৃষ্টির সঙ্গে লড়াই করছিল। কেবিনের ভিতর একটি ছোট রেডিওতে কোনো পুরনো লোকগীত বাজছিল, যেখানে একজন মহিলা পুরুষের বিশ্বাসঘাতকতার অভিযোগ করছিল। আর রজনী নির্বিকারভাবে তার দৃষ্টি সামনের রাস্তায় স্থির রেখে বসেছিল। ইঞ্জিনের গর্জন, টায়ারের ঘষার শব্দ আর কেবিনে প্রতিধ্বনিত শব্দগুলোই ছিল তার পৃথিবী। ট্যাঙ্ক পুরো ভরা ছিল, ট্রাক সম্পূর্ণ লোড নিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে সমস্ত নথি, ডেলিভারি নোটিশ, বিল অফ লোডিং আর টোল পাস একটি ফোল্ডারে সুবিন্যস্ত ছিল। তিনি জানতেন যে যদি সবকিছু আইনি পদ্ধতিতে থাকে, তবে কেউ তাকে থামানোর সাহস করবে না, আর এই আত্মবিশ্বাসী তার মুখ থেকে ঝলকাচ্ছিল। আজকের যাত্রাও একটি সাধারণ দিনের মতো শুরু হয়েছিল, কিন্তু তিনি জানতেন না যে এই দিনটি কোনো সাধারণ যাত্রার অংশ হতে চলেছিল না, বরং এই দিনটি তার সাহস, সম্মান আর মানবিকতার নীতির পরীক্ষা নিতে চলেছিল। প্রায় ৫ কিলোমিটার সামনে হাইওয়েতে কিছু অস্বাভাবিক হট্টগোল দেখা গেল। রোদের তীব্র ঝলকানিতে রাস্তার মাঝে কিছু ছায়া দাঁড়িয়ে নড়াচড়া করতে দেখা গেল। যখন তিনি কাছে এলেন, তিনি দেখলেন যে সেখানে ইউনিফর্ম পরা ৬-৭ জন লোক রাস্তার মাঝে দাঁড়িয়েছিল। হাতে ওয়াকিটকি ছিল, কিন্তু তারা কোনোভাবেই পুলিশের মতো মনে হচ্ছিল না। রজনী তৎক্ষণাৎ ব্রেকে পা রাখলেন। তার চোখে বিস্ময় আর হৃদয়ে এক অজানা অস্থিরতা জাগতে শুরু করল। ইউনিফর্ম তো ছিল, কিন্তু টুপি ভিন্ন ভিন্ন ছিল। বেল্ট কারো কাছে ছিল, কারো কাছে ছিল না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারো বুকে কোনো নামের পট্টি ছিল না। তিনি কেবিনের জানালা দিয়ে উঁকি মেরে বাইরে দেখলেন। চারপাশে আর কোনো গাড়ি ছিল না, রাস্তা নির্জন, আর সূর্যের আলোয় সেই লোকগুলো যেন ছায়ার মতো দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন লোক, যে উচ্চতায় লম্বা এবং শরীরে ভারী ছিল, ট্রাকের দিকে এগিয়ে আসতে লাগল। রজনী ইঞ্জিন বন্ধ করে দিলেন, নিজের শ্বাস নিয়ন্ত্রণ করলেন, আর জানালার কাঁচ একটু নামালেন। কোনো কথা না বলে তিনি এক মুহূর্তের জন্য নিজেকে কেবিনের আয়নায় দেখলেন। না দুর্বল, না নির্ভীক, শুধু একজন ড্রাইভার, যিনি যাত্রায় বেরিয়েছিলেন এবং এখন রাস্তায় কিছু অতিরিক্ত অস্বাভাবিক মোড়ের মুখোমুখি হতে চলেছিলেন। এরা কি সত্যিই পুলিশ? তিনি মনে মনে ভাবলেন, নাকি আজ কিছু অন্যরকম ঘটতে চলেছে। ঠিক এই মুহূর্তে হাইওয়ের নীরবতায় একটি পরিচিত শব্দ গুঞ্জন তুলল, নিচে নামো, কাগজপত্র চেক করতে হবে। রজনী এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে আজ তিনি পিছু হটবেন না। রজনী ট্রাকটিকে ধীরে ধীরে রাস্তার কিনারে নিয়ে গেলেন। ইঞ্জিন বন্ধ করার আগে তিনি শেষবারের মতো রিয়ার ভিউ মিরারে পিছনে তাকালেন, কিন্তু পুরো হাইওয়ে খালি পড়েছিল। সামনে যারা ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল, তারা এখন স্পষ্ট দেখা যাচ্ছিল। ৬ থেকে ৭ জন লোক, সবার ইউনিফর্ম একরকম ছিল না। কারো হাতা গোটানো ছিল, কারো বোতাম খোলা ছিল, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, কারো বুকে কোনো ব্যাজ বা নামের পট্টি ছিল না। রজনী ধীরে ধীরে জানালার কাছ নামালেন। সূর্যের তীব্র আলো এখন কেবিনে সরাসরি প্রবেশ করছিল, কিন্তু তার মুখে একটি অটল শান্তি ছিল। এমন শান্তি যা বছরের পর বছর ধরে রাস্তায়, বিপজ্জনক মোড়ে আর অভদ্র ক্লায়েন্টদের সঙ্গে ঝগড়া করার পর আসে। সেই পুরুষদের মধ্যে একজন, যার উচ্চতা ৬ ফুটেরও বেশি ছিল, চওড়া কাঁধ এবং শক্ত চোয়ালের অধিকারী, ট্রাকের দিকে এগিয়ে এলো। তার হাতে ওয়াকিটকি ছিল, কিন্তু বেল্টে কোনো অস্ত্র দেখা যাচ্ছিল না। তিনি এসে ট্রাকের দরজায় দুবার টোকা দিলেন, যেন কোনো পুরনো শত্রুর দরজায় প্রত্যাখ্যানের আগে দেওয়া হুমকির মতো। নিচে নামো, গাড়ির কাগজপত্র চেক করতে হবে। তার কণ্ঠ ভারী এবং নির্মম ছিল। রজনী তার শ্বাস আটকে রাখলেন, ইঞ্জিন বন্ধ করলেন এবং শান্তভাবে দরজা খুললেন। রোদের তাপ যেই তার মুখে আঘাত করল,
তিনি চোখ সরু করলেন, কিন্তু মুখে কোনো অসুবিধার চিহ্ন দেখা গেল না। তিনি তার ব্যাগের জিপ খুললেন, যেখানে সমস্ত কাগজপত্র সুবিন্যস্তভাবে ফাইলে রাখা ছিল। টোল পাস, পারমিট, ড্রাইভিং লাইসেন্স, কোম্পানির মোহর দেওয়া ডেলিভারি রসিদ, সব কিছু। যে ব্যক্তি নিজেকে সাব ইন্সপেক্টর রাজেশ নায়েক বলে পরিচয় দিল, সে কাগজপত্র দেখে হাসল যেন কোনো শিশুর আঁকা ছবি দেখে ফেলেছে। সে এক নজর না দিয়েই ফাইলটি ঝটকা দিয়ে নিচে ফেলল এবং তার আঙুল দিয়ে 5-এর ইশারা করল। 5 লাখ বের করো, নইলে গাড়ি এখানেই থাকবে, সে কঠোর স্বরে বলল। রজনী পলক ফেললেন। তার জন্য এটা নতুন কিছু ছিল না যে রাস্তায় ঘুষ চাওয়া হয়, কিন্তু এভাবে প্রকাশ্যে এবং এত বড় পরিমাণের দাবি নিয়ে এটা অন্য কিছু মনে হচ্ছিল। স্যার, আমি বার্মা ট্রান্সপোর্ট থেকে, সমস্ত কাগজপত্র পূর্ণ, এটা আইনি মাল এবং এখনো পর্যন্ত কেউ এমন কিছু বলেনি। তিনি নরম কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন। রাজেশ নায়েক এগিয়ে এসে ফাইলটি জোরে একপাশে ঠেলে দিল। কিছু কাগজ নিচে পড়ে ধুলোতে মাখামাখি হয়ে গেল। কানুন কানুন তোমাকে বাঁচাবে না বোন, এটা আমাদের এলাকা, আমরা যা বলবো তাই কানুন। এটা শুনে রজনীর মুখে প্রথমবারের মতো হালকা কিছু রেখা ফুটে উঠল। তিনি নিচে পড়ে থাকা কাগজপত্র তুললেন, ফাইলটি পুনরায় গুছিয়ে নিলেন এবং গভীর গম্ভীরতার সঙ্গে রাজেশের দিকে তাকালেন। এই মুহূর্তে তিনি নিশ্চিত হয়েছিলেন যে এরা পুলিশ নয়, এরা ছিল ইউনিফর্মে লুকানো নেকড়ে। চারপাশে দাঁড়িয়ে থাকা বাকি লোকেরা এখন ট্রাকের চারদিকে ঘেরা তৈরি করতে শুরু করেছিল। কারো কোমরে লাঠি ছিল, কারো হাতে ছোট ছোট ডান্ডা ছিল। তাদের মুখে অহংকার আর বিদ্রুপ স্পষ্ট দেখা যাচ্ছিল। তারা একা একজন মহিলাকে সহজ শিকার মনে করছিল। রজনী তার কেবিনের দিকে একবার তাকালেন, যেখানে তার পুরনো লাইসেন্সপ্রাপ্ত সেলফ ডিফেন্স অস্ত্রের ব্যাগ রাখা ছিল, কিন্তু তিনি সেটি না ছুলেন না মনে করলেন। সেই মুহূর্তে তার হাত শুধু তার প্রশিক্ষণ, সাহস আর সতর্ক মনের ওপর ভরসা করছিল। আপনারা যা করতে চান করুন, আমি না ঘুষ দেব না নত হব, তিনি ধীরে কিন্তু কঠোরভাবে বললেন। রাজেশের মুখে একটা ঠান্ডা হাসি ছড়িয়ে পড়ল। সে পিছনে মুখ ঘুরিয়ে তার সঙ্গীদের দিকে তাকালো, যেন বলছে, চলো তামাশা শুরু করি। রজনী মনে মনে নিজেকে বললেন, তুমি হয়তো ভুল দিন বেছে নিয়েছ। রজনী তার পড়ে থাকা কাগজপত্র আবার ফাইলে ঠিক করে রাখলেন এবং ধীরে ধীরে কেবিনের সিঁড়ি থেকে নিচে নামলেন। রোদ এখন আরও তীব্র হয়ে উঠেছিল, কিন্তু তার কপালে ঘামের ফোঁটা শুধু গরমের কারণে ছিল না। পরিবেশে যে ঘুটঘুটে ভাব ছিল তা ছিল বিপদের শান্তির সংকেত। যেই তিনি চারপাশে নজর বুলালেন, তাকে স্পষ্ট মনে হলো যে এটা কোনো সাধারণ চেকিং নয়। রাজেশ নায়েক এবং তার সঙ্গীরা যেভাবে ধীরে ধীরে তার চারপাশে ঘেরা শক্ত করছিল, তা ছিল ঠিক যেন একটি পাখিকে জালে ফাঁসানোর দৃশ্য। কেউ পিছন থেকে গাড়ির দরজায় জোরে হাত মারল, কেউ কেবিনের কাছে উকি মারতে লাগল। একজন নকল অফিসার এগিয়ে এসে বিদ্রুপ করে বলল, বঞ্জি, যদি বেশি কানুনের কথা বলো তবে আমরা ট্রাক জব্দ করব আর তোমাকে জেলে পাঠাতে হবে। আরেকজন বলল, এখানে কোনো সিসিটিভি আছে নাকি? যা হবে তাই হবে। রজনীর হৃৎস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত হয়ে গিয়েছিল, কিন্তু তার মুখে কোনো ভয়ের চিহ্ন ছিল না। তিনি আরেকবার চেষ্টা করলেন যেন বিষয়টি সংঘর্ষ ছাড়াই মিটে যায়। দেখুন, আমার কাছে কোম্পানির পক্ষ থেকে সমস্ত আইনি নথি আছে। যদি কিছুতে কমতি থাকে তবে আপনারা রিপোর্ট দায়ের করুন, আমি নিজেই থানায় যেতে প্রস্তুত। কিন্তু এই কথা তাদের হাসির ঝড়ে ডুবে গেল। রাজেশ নায়েক তার আঙুলে একটা জোরদার টোকা দিল এবং একটা ইশারা করল। তৎক্ষণাৎ পিছন থেকে একজন মোটা লোক এগিয়ে এলো। তার হাতে ছিল একটা ছোট লোহার রড। সে বাঁ দিক থেকে এলো এবং কোনো সতর্কতা ছাড়াই রজনীর মাথার পিছনে একটি জোরদার আঘাত করল। রজনীর শরীর ঝাঁকুনি খেয়ে সামনের দিকে ঝুঁকে গেল। তিনি এক মুহূর্তের জন্য টলমল করলেন এবং যদি ট্রাকের বনেট কাছে না থাকত তবে হয়তো তিনি সোজা মাটিতে পড়ে যেতেন। তার বাঁ হাত বনেটে এসে ঠেকল এবং তিনি কোনো রকমে নিজেকে সামলে নিলেন। আঘাতটি শুধু তার শরীরে নয়, তার আত্মবিশ্বাসকেও ঝাঁকিয়ে দিয়েছিল, কিন্তু ভেঙে ফেলতে পারেনি। রজনী ধীরে ধীরে ঘাড় সোজা করলেন। তার মুখে ব্যথার চিহ্ন ছিল, কিন্তু চোখে এখন সেই উজ্জ্বলতা ছিল যা শুধু তখনই আসে যখন কেউ তার অস্তিত্বের ওপর প্রথম আঘাত সহ্য করে এবং প্রতিশোধ নিতে প্রস্তুত হয়। তুমি মহিলা ভেবে চুপ থাকার আশা করেছিলে। তার কণ্ঠে বিরক্তি ছিল না, শুধু নীরব রাগ ছিল। সামনে দাঁড়িয়ে থাকা নকল অফিসাররা হাসছিল, যেন কোনো সফল মজা হয়ে গেছে। কিন্তু রাজেশ নায়েকের মুখে এখন কৌতূহলের হালকা আভাস ফুটে উঠল। সে বলল, হ্যাঁ, এবং হয়তো আমরা খুব বড় ভুল করেছি। এই বাক্যের পর আরেকজন ব্যক্তি এগিয়ে এলো এবং বলল, কি করবে বঞ্জি, এখনও শুধু একটা চড় মেরেছি, পরের বার ট্রাকও যাবে আর তুমিও যাবে। রজনী নজর ঘুরিয়ে চারপাশে দেখলেন।
সমস্ত রাস্তা বন্ধ ছিল, আর কোনো গাড়ি, আর কোনো মানুষ, কোনো সাক্ষী ছিল না। এটি ছিল সেই মুহূর্ত যেখানে একজন সাধারণ মানুষ ভয় পেয়ে নত হয়ে যায়। কিন্তু রজনী আরেকটি পথ বেছে নিলেন। তিনি তার পা মজবুত করলেন, এক হাত ঘামে ভেজা কপালে বুলিয়ে নিলেন এবং অন্য হাত দিয়ে চুল পিছনে বেঁধে নিলেন। শরীর আহত ছিল, কিন্তু মন এখন তীক্ষ্ণ ছিল। তিনি তার ভিতরের পুরনো প্রশিক্ষণকে জাগিয়ে তুললেন, যা তার বাবা শৈশবে তাকে দিয়েছিলেন। প্রতিরক্ষামূলক কারাতে, যা তিনি বছরের পর বছর ভুলে গিয়েছিলেন, আজ নিজে থেকেই জেগে উঠছিল। তিনি মনে মনে নিজেকে বললেন, এখন নয়তো কখনো না। যদি আজ চুপ থাকি, তবে কাল আর কেউ কথা বলার ক্ষমতা রাখবে না। রজনীর আঙুলগুলো ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হতে লাগল। শ্বাসে গভীরতা এলো আর কোমর সোজা হয়ে গেল। শত্রুরা ভাবছিল যে শিকার দুর্বল হয়ে গেছে, কিন্তু আসলে তিনি এখন বিপদ হয়ে উঠেছিলেন। হয়তো অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায় এই আঘাত রজনী বার্মাকে ভেঙে ফেলত, কিন্তু আজ কিছু একটা ভিন্ন ছিল। হয়তো সেই তীব্র রোদ, হয়তো সেই অজানা রাস্তা, অথবা হয়তো সেই ইউনিফর্মধারীদের অপমান। কিন্তু রজনীর ভিতরে যে ধৈর্যের দেওয়াল বছরের পর বছর ধরে গড়ে উঠেছিল, তা ফাটতে শুরু করেছিল। রাজেশ নায়েকের সঙ্গীরা তখনও হাসিতে একে অপরের কনুয়ে ধাক্কা দিচ্ছিল, যেন তারা একটি তামাশা দেখছে। তাদের মনে ছিল রজনীর প্রতিক্রিয়া সীমিত হবে, হয়তো সে কাঁদতে শুরু করবে বা মিনতি করবে, কিন্তু তাদের ভুল ধারণা খুব শীঘ্রই তাদের শরীরে ব্যথার রূপে রূপান্তরিত হতে চলেছিল। রজনী সোজা হয়ে দাঁড়িয়ে শ্বাস নিলেন। তার দৃষ্টি এখন আর কোনো সাধারণ মহিলার মতো ছিল না। তিনি একজন প্রশিক্ষিত সৈনিকের মতো চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, দূরত্ব, কোণ এবং সম্ভাব্য আক্রমণকারীদের পদক্ষেপের দিক। প্রথম আক্রমণ এল রাজেশের এক সঙ্গীর থেকে। সে এগিয়ে এসে রজনীর হাত ধরার চেষ্টা করল, কিন্তু তিনি পলকের মধ্যে ঝুঁকে গেলেন এবং হঠাৎ তার হাঁটু দিয়ে তার পেটে এমন আঘাত করলেন যে সে তৎক্ষণাৎ পিছনে পড়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সবকিছু শান্ত হয়ে গেল। তারপর দ্বিতীয় আক্রমণ এলো, এবার ডান দিক থেকে। রজনী তার কনুয়ের পুরো শক্তি দিয়ে আক্রমণকারীর চোয়ালে আঘাত করলেন। একটি গাছের মতো সেই ব্যক্তি পড়ে গেল এবং রাস্তায় কাতরাতে লাগল। এখন পুরো দল সক্রিয় হয়ে উঠেছিল। নকল অফিসাররা বিস্মিত হয়েছিল যে এই মহিলা শুধু লড়াই করছে না, বরং তারা যা ভেবেছিল তার থেকেও বেশি এগিয়ে গেছে। তিনি প্রতিরক্ষা করছিলেন না, তিনি পুরো কৌশলে আক্রমণকারী হয়ে উঠেছিলেন। প্রতিটি নিশানা সঠিক দিকে, প্রতিটি নড়াচড়া নিখুঁত। তৃতীয় এবং চতুর্থ আক্রমণকারী একসঙ্গে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল। রজনী পলক ফেলার আগে নিজের ভারসাম্য সামলে নিলেন। একজনকে পায়ের ধাক্কায় নিচে ফেললেন এবং অন্যজনের কাঁধে মুষ্টাঘাত করলেন। তার আঙুলগুলো হাওয়া চিরে যাচ্ছিল, যেন প্রতিটি আঘাত বছরের পর বছর ধরে সঞ্চিত ধৈর্যের হিসাব নিচ্ছিল। ঘামের ফোঁটাগুলো এখন তার মুখ থেকে ঝরে পড়ছিল, কিন্তু তিনি থামলেন না। তার শরীরের প্রতিটি রেশা, প্রতিটি পেশি তার সাহায্য করছিল। তিনি এখন আর সেই রজনী ছিলেন না যিনি চুপচাপ কাগজপত্র পেশ করছিলেন। তিনি এখন আগুন হয়ে উঠেছিলেন। রাস্তায় ধুলো উঠছিল আর ট্রাকের ছায়া যুদ্ধক্ষেত্রের পটভূমি হয়ে উঠেছিল। একজন মহিলা, 7 জন পুরুষ আর শুধু একটি অস্ত্র, রজনীর সাহস। রাজেশ নায়েক কিছুটা পিছনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার মুখে এখন আর হাসি ছিল না, বরং বিস্ময় ছিল। এটি ছিল সেই দৃশ্য যার জন্য সে প্রস্তুত ছিল না। সে ভেবেছিল এই মহিলা তাকে বিনয়ের সঙ্গে ঘুষ দিয়ে চলে যাবে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে প্রতিটি মহিলা অসহায় নয়। কিছু মহিলা আগুন হয়ে জ্বলে ওঠে। চতুর্থ আক্রমণের পর বাকি নকল অফিসারদের সাহস ভেঙে পড়তে শুরু করলো। তারা একে অপরের দিকে তাকাতে লাগলো, যেন বলছে, আমরা কি সত্যি এর সঙ্গে লড়তে চাই? এবং তখন রাজেশ নায়েক তালি বাজালো, দুবার ধীরে ধীরে, তারপর পা বাড়িয়ে বলল, হয়তো আজ আমাদের নিজেদেরই মাঠে নামতে হবে। রজনী ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালেন। তার কপালে রক্তের একটি রেখা ছিল, ঠোঁট ফাটা ছিল আর শ্বাস দ্রুত ছিল, কিন্তু তার চোখে ভয়ের কোনো ছায়া ছিল না। তিনি ধীরে ধীরে হাত ঝেড়ে বললেন, এখন আর দেরি হয়ে গেছে রাজেশ, তোমার এই সিদ্ধান্ত আগে নেওয়া উচিত ছিল। তারা দুজন একে অপরের দিকে এগিয়ে যেতে লাগলো, যেন ভাগ্য নিজেই তাদের এক মুহূর্তে ফয়সালা শোনাতে বলছে। এখন মাঠ খালি ছিল, শুধু দুটি অস্তিত্ব, একজন নিষ্ঠুর, আরেকজন নিষ্ঠুরকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য। এবং হাওয়ায় প্রথমবারের মতো এই অনুভূতি স্পষ্ট হয়ে উঠল যে এটি শুধু শরীরের লড়াই নয়, এটি ছিল নীতির যুদ্ধ। হাওয়া যেন থমকে গিয়েছিল, যেন রাস্তার ধুলোও থেমে গিয়েছিল। হাওয়া শ্বাস আটকে রেখেছিল, আর রোদের তাপ পলকের জন্য পিছিয়ে গিয়েছিল। মাঠ এখন সাফ ছিল। বাকি সব নকল ইউনিফর্মধারীরা হয় মাটিতে কাতরাচ্ছিল, নয়তো একে অপরের দিকে তাকিয়ে পিছিয়ে গিয়েছিল। শুধু দুজন বাকি ছিল, রজনী বর্মা আর রাজেশ নায়েক। রাজেশ ধীরে ধীরে পা মারাচ্ছিল। তার ইউনিফর্মের বুক ঘামে ভিজে গিয়েছিল, বাহু লোহার মতো টানটান হয়ে গিয়েছিল, আর চোখে সেই আলো ছিল যা অহংকারী শক্তিশালী মানুষের মধ্যে থাকে, সেই আলো যা শুধু জয়ের অভ্যাস থেকে আসে। রজনী তার জায়গায় দাঁড়িয়েছিলেন,
ক্লান্ত ছিলেন ঠিকই, কিন্তু নত হননি। তার হাঁটু ঝুঁকে মাটির সঙ্গে শক্তভাবে সংযুক্ত ছিল, বাহু হালকা বাঁকা ছিল, আর দুই মুষ্টিতে সেই পুরনো প্রশিক্ষণ বন্দী ছিল, যা আজ তার ঢালও ছিল এবং অস্ত্র। রাজেশ কয়েক পা দূরে এসে থামল, ঘাড় দুদিকে ঝাঁকিয়ে হাড়ের কর্কর শব্দ বের করল এবং বলল, খুব ভালো খেলেছ রজনী, কিন্তু এখন খেলা শেষ করো। আমি রাজেশ নায়ক, এর আগেও অনেক অহংকারীকে ভেঙেছি। তুমি কি? রজনী একটি হালকা শ্বাস নিলেন, তার রক্তমাখা ঠোঁট জিভ দিয়ে পরিষ্কার করলেন এবং পলক না ফেলে উত্তর দিলেন, ড্রাইভার হ্যাঁ, কিন্তু যদি তুমি আমাকে দুর্বল ভেবে থাকো তবে তুমি জীবনে প্রথমবার সত্যের সঙ্গে টক্কর দিয়েছ। রাজেশের চোখে রাগ ফুটে উঠল। সে এগিয়ে এলো এবং কোনো সতর্কতা ছাড়াই সরাসরি রজনীর মুখের দিকে একটি জোরদার মুষ্টাঘাত করল, কিন্তু রজনী প্রস্তুত ছিলেন। তিনি পলকের মধ্যে ডান দিকে ঝুঁকে আঘাত এড়িয়ে গেলেন এবং একটি দ্রুত ঘূর্ণনে তার পায়ের গোড়ালি রাজেশের পায়ের পিছনে মারলেন। রাজেশ এক মুহূর্তের জন্য চলমল করল, কিন্তু সামলে নিল। সে তৎক্ষণাৎ পিছন থেকে ঝাঁপিয়ে রজনীকে চেপে ধরার চেষ্টা করল, কিন্তু রজনী তার কোনোই তার পাজরে ঢুকিয়ে দিলেন। দুজনেই পিছিয়ে গেল। এখন এটি শুধু শারীরিক শক্তির লড়াই ছিল না, এটি ছিল মন, নীতি এবং ধৈর্যের লড়াই। রাজেশ দ্বিতীয় আক্রমণ করল। এবার ঘুষো তার বুকের দিকে এলো। রজনী দুই হাতে আটকালেন, কিন্তু তার আঙুলগুলো ব্যথায় ঝনঝন করে উঠল। রাজেশ সত্যিই শক্তিশালী ছিল, একটা বন্য শক্তির প্রতিনিধি, কিন্তু রজনীর শক্তি ছিল শান্ত, সেই শক্তি যা নিপীড়িদের ধৈর্যে থাকে, যা সেই মায়ের হাতে থাকে যিনি চুপচাপ দুপুরের তাপে শ্রম করে সন্তানদের পেট ভরান। সেই শক্তি আজ রজনীর ভিতরে ঝড় হয়ে উঠেছিল। তিনি এগিয়ে গেলেন, রাজেশের পাশে একটি জোরদার হাঁটু মারলেন, তারপর ঘুরে পিছন থেকে তার ঘাড়ে হাত দিয়ে আঘাত করলেন। রাজেশ পিছিয়ে গেল। এখন তার শ্বাস দ্রুত ছিল। তাকে বুঝতে হয়েছিল যাকে সে তামাশা ভেবেছিল তা এখন তার পরাজয়ের আয়না হয়ে উঠেছিল। রজনী শেষ আক্রমণের জন্য একটা মুহূর্ত নিলেন, শ্বাস সামলালেন এবং তারপর একটি জোরদার ঘূর্ণনে রাজেশের চিবুকে তার কনুই দিয়ে এমন আঘাত করলেন যে তার মাথা ঝটকা দিয়ে পিছিয়ে গেল এবং সে তার ভারী শরীর সহ মাটিতে পড়ে গেল। মাটিতে একটা ধামাকার মতো শব্দ হলো, ধুলো উড়ে হাওয়ায় মিশে গেল। রাজেশ নায়ক, যে সবসময় ভয়ের ছায়ায় রাজত্ব করত, এখন রাস্তার মাঝে অজ্ঞান হয়ে পড়েছিল। রজনী কিছুক্ষণ তাকে ঘুরে ঘুরে দেখলেন। তার শ্বাস উচ্ছ্বাসপূর্ণ ছিল, শরীর ঘামে ভিজে গিয়েছিল, ঠোঁট থেকে রক্ত ঝরছিল, কিন্তু মুখে সন্তুষ্টি ছিল। সেই সন্তুষ্টি যা শুধু তাদেরই হয় যারা অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়ায় এবং পিছিয়ে যেতে অস্বীকার করে। তিনি শেষবারের মতো চারপাশে নজর বুলালেন। পড়ে থাকা শরীর, থেমে থাকা শ্বাস আর লাল ট্রাক যা তার জায়গায় দাঁড়িয়েছিল যেন কোনো বিজয়ীর মুকুট। এবং তারপর তিনি ধীরে বললেন, এটাই ছিল তোমার শক্তি, তাহলে নাও আমার উত্তর। রাজেশ নায়কের ভারী কাঠামো রাস্তায় অজ্ঞান পড়েছিল, তার বন্ধ চোখ, আতখোলা মুখ আর বাহুর কঠোরতা এটি প্রমাণ করল যে ফয়সালা শোনানো হয়ে গেছে। রজনী বর্মা, যাকে কিছুক্ষণ আগেও শুধু একজন মহিলা ড্রাইভার ভাবা হচ্ছিল, এখন এমন একটি চিহ্ন রেখে গিয়েছিলেন যা এই রাস্তা কখনো ভুলতে পারবে না। ঘাম তার কপাল থেকে ঝরছিল, শ্বাস এত দ্রুত ছিল যেন হৃদয় নিজেই বিস্মিত যে এসব কিভাবে ঘটল। তিনি কয়েক পা পিছিয়ে গেলেন, ট্রাকের ছায়ায় এসে ঝুঁকে বসলেন। এক হাত তার পাঁজরে রাখলেন যেখানে রাজেশের শেষ মুষ্টাঘাত লেগেছিল। ব্যথা হালকা ছিল না, কিন্তু দুঃখ সহ্য করার অভ্যাস তার প্রশিক্ষণে পরিণত হয়েছিল। মাটিতে পড়ে থাকা নকল অফিসারদের মধ্যে কেউ কেউ এখন নড়াচড়া শুরু করেছিল, কেউ হাঁটুতে ভর দিয়ে ওঠার চেষ্টা করছিল, কেউ এখনও কাতরাচ্ছিল। তাদের হাসি উধাও হয়ে গিয়েছিল, বিদ্রুপের রং মুছে গিয়েছিল। এখন তাদের চোখে শুধু একটা জিনিসই ছিল, ভয়। রজনী তাদের কারো সঙ্গে কিছু বললেন না, তার নীরবতা এখন সবচেয়ে উঁচু কণ্ঠ হয়ে উঠেছিল। হঠাৎ তিনি একটি শব্দ শুনলেন, খুব হালকা, যেন কেউ দূর থেকে ফুপিয়ে কিছু বলছে। তিনি কান খাড়া করে ঘাড় ঘুরিয়ে দেখলেন এবং রাস্তার অপর পাশে ঝোপঝাড়ে হালকা নড়াচড়া অনুভব করলেন। তার হৃদয় দ্রুত ধড়কে শুরু করল। আর কেউ কি আছে? রজনী তৎক্ষণাৎ সতর্কতার সঙ্গে তার কেবিনের দিকে পা বাড়ালেন। ট্রাকের সিঁড়িতে ওঠার আগে তিনি এক মুহূর্তের জন্য থামলেন এবং তার ডান দিকে পিছনের চাকার দিকে তাকালেন। সেখানে একজন যুবক নকল অফিসার বসেছিল, তার বাহু ঘষতে ঘষতে গোপনে ফোন বের করার চেষ্টা করছিল। রজনীর আগে কিছু বললেন না, শুধু সিঁড়ি থেকে নেমে তার দিকে এগিয়ে গেলেন। সেই ছেলেটি ভয়ে কাঁপছিল, যেন কোনো ভূত দেখছে। কাকে ফোন করছো? তোমার মতো আর কাউকে? তার কণ্ঠে শুধু রাগই ছিল না, একটা সতর্কতাও ছিল। না না ম্যাম, আমি তো পুলিশকে ডাকছিলাম, সত্যি, ছেলেটি কাঁপতে কাঁপতে বলল। রজনী তার হাত থেকে ফোন নিলেন, স্ক্রিনে নম্বর দেখলেন, পুলিশ এমার্জেন্সি নাম্বার। তিনি ফোনের স্পিকার অন করলেন এবং নিজে কথা বলতে শুরু করলেন। হ্যালো, আমি রজনী বর্মা বলছি। আমি এখানে কিছু লোককে ধরেছি যারা নকল পুলিশ ইউনিফর্মে টাকা দাবি করছিল। লিডার রাজেশ নায়ক অজ্ঞান, বাকিরা কেউ কেউ আহত। অপর পাশ থেকে কয়েক মুহূর্তের নীরবতার পর একটি গম্ভীর কণ্ঠ শোনা গেল, মহিলা, দয়া করে আপনার অবস্থান জানান, আমরা ফোর্স পাঠাচ্ছি।
রজনী রাস্তার কিনারে লেখা স্থান পড়ে তার অবস্থান জানালেন। ফোন বন্ধ করে তিনি এক মুহূর্তের জন্য সিঁড়িতে বসলেন। তার হাতে ফোন তখনও ছিল, কিন্তু তার দৃষ্টি নীরবতায় হারিয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগেও তিনি শুধু মাল ডেলিভারি করছিলেন, আজ তিনি একা একটি অপরাধী দলকে পরাজিত করেছিলেন। এই পরিবর্তন তিনি এখনও পুরোপুরি বুঝতে পারছিলেন না। তার পাঁজরে ব্যথা ছিল, কপাল থেকে রক্ত ঝরছিল, ঠোঁট ফাটা ছিল, আর শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল। কিন্তু তার চোখে সেই আলো ছিল যা শুধু তাদের মধ্যে আসে যারা নিজের সম্মান নিজের হাতে রক্ষা করেছে। আকাশে মেঘ এসে গিয়েছিল, একটি হালকা হাওয়া উঠল, যেন পরিবেশও স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাস্তা তখনও নির্জন ছিল, কিন্তু এখন তা আর বিপজ্জনক মনে হচ্ছিল না। এখন তা একটি সাক্ষী হয়ে উঠেছিল। রজনী ট্রাকের কেবিনের দরজা খুললেন। ভিতরে গিয়ে ড্যাশবোর্ড থেকে একটি ছোট আয়না বের করলেন। নিজের মুখ দেখলেন, ক্ষত, রক্ত, ঘাম, কিন্তু চোখে একটি অদ্ভুত শান্তি। তাহলে আমি কি দুর্বল ছিলাম? তিনি নিজেকে প্রশ্ন করলেন। উত্তরে আয়নায় দেখা যাওয়া মহিলা ধীরে মুচকি হেসে মাথা নাড়ল। না, তুমি সেই যার কোনো ইউনিফর্ম, কোনো বন্দুক, কোনো সিস্টেমের প্রয়োজন নেই। তুমি সেই যিনি নিজেই একটি সিস্টেম হয়ে উঠেছেন। মাটিতে পড়ে থাকা রাজেশ নায়েক কাতরাতে কাতরাতে তার ঘাড় ঘষছিল, কিন্তু তার চোখে তখনও অহংকারের ঝলক ছিল। সে সহজে হার মানার পাত্র ছিল না। সে ধীরে ধীরে তার বাঁ হাত মাটিতে রাখল, নিজেকে উপরে তুলল এবং আবার দাঁড়িয়ে গেল। তার ইউনিফর্ম ধুলোয় মাখামাখি হয়ে গিয়েছিল, মুখ লাল ছিল, আর চোখে সেই জেদ ছিল যা হার মানতে অস্বীকার করে। রজনী কয়েক পা দূরে দাঁড়িয়েছিলেন, হাঁপাচ্ছিলেন, কিন্তু তার ভঙ্গিমায় কোনো দুর্বলতা ছিল না। তার দৃষ্টি রাজেশের প্রতিটি ইশারায় স্থির ছিল, যেন তিনি তার পরবর্তী আঘাতের পূর্বাভাস দিচ্ছিলেন। রাজেশ গভীর শ্বাস নিল এবং দাঁত পিষে বলল, একজন মহিলার হাতে অপমানিত হব না, আজ তোমার হাড় গুনে রাখব। রজনী শুধু এইটুকু বললেন। জিভ দিয়ে হুমকি দেওয়া সহজ, কিন্তু হাত দিয়ে আঘাত করতে সাহস লাগে। এটা শুনে রাজেশ এক ঝটকায় তার বেল্ট থেকে একটি ছোট ইস্পাতের লাঠি বের করল। সে সরাসরি রজনীর বিদে দৌড়ে গেল এবং পুরো শক্তি দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করল। কিন্তু রজনী ইতিমধ্যেই তার পদক্ষেপ চিনে ফেলেছিলেন। তিনি ঝুঁকে গেলেন এবং একটি দ্রুত ঘূর্ণনে রাজেশের কবজিতে আঘাত করলেন। লাঠিটি মাটিতে পড়ে গেল। রাজেশের চিৎকার বেরিয়ে এলো, কিন্তু সে থামল না। আহত কবজি নিয়ে সে রজনীর পা জুড়ে একটি জোরদার মুষ্টাঘাত করার চেষ্টা করল, যা আংশিকভাবে লাগল। রজনী পিছিয়ে গেলেন, শ্বাস ভেঙে গেল, কিন্তু তিনি তৎক্ষণাৎ নিজেকে সামলে নিলেন। এটাই তোমার আসল চেহারা? ভয়, রাগ আর পুরুষত্বের মিথ্যা অহংকার। তুমি ইউনিফর্মকে ব্যবসা বানিয়েছ, এখন সত্য দেখো। তিনি পলকের মধ্যে রাজেশের পেটে একটি হাঁটু মারলেন, তারপর অন্য দিক থেকে ঘুরে একটি কারাতে স্টাইলের মুষ্টাঘাত তার চোয়ালে করলেন। রাজেশের শরীর অনিচ্ছায় ঘুরে ভারসাম্য হারিয়ে ফেলল এবং পুরো শক্তি দিয়ে মাটিতে পড়ে গেল। রাস্তায় আবার নীরবতা ছড়িয়ে পড়ল। পিছনে দাঁড়ানো নকল অফিসাররা এখন ভয় পেয়ে গিয়েছিল। তারা একে অপরের দিকে তাকাচ্ছিল। কারো সাহস হচ্ছিল না যে তারা এগিয়ে যায়। তাদের মনে এখন একটাই প্রশ্ন ছিল, এই মহিলা কে? রজনী এক মুহূর্তের জন্য মাটিতে পড়ে থাকা রাজেশের দিকে তাকালেন। তার শরীর ঝুলে গিয়েছিল, হয়তো অজ্ঞান, হয়তো শুধু হার মেনে নিয়েছিল। তিনি তার কাছে গিয়ে শুধু এটুকু বললেন, তোমার আমার জাতি থেকে নয়, আমার সাহস থেকে ভয় পাওয়া উচিত ছিল। তারপর তিনি ঘুরলেন এবং তার ট্রাকের দিকে পা বাড়ালেন। পদোচ্ছব শুনে পিছনে দাঁড়ানো একজন অফিসার সাহস করে বলল, ম্যাম প্লিজ, আমাদের মারবেন না, আমরা শুধু আদেশ পালন করছিলাম, আমরা জানতাম না আপনি কে। রজনী থামলেন, ঘুরলেন এবং বললেন, কখনো কোনো মহিলাকে দুর্বল ভেবো না, আর কখনো শুধু ইউনিফর্ম দেখে কাউকে সম্মান দিও না। সম্মান তার চরিত্র থেকে আসে, পোশাক থেকে নয়। তিনি লাঠিটি মাটি থেকে তুললেন এবং শান্তভাবে ট্রাকের সিঁড়িতে রাখলেন। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে জয়ের আলো এবং চলনে আত্মসম্মান। তিনি ড্যাশবোর্ড থেকে পানির বোতল বের করলেন। কয়েক ঢোক পান করার পর কাঁচ নামিয়ে বাইরের দিকে তাকালেন। মেঘ আরও গাঢ় হয়ে উঠেছিল, যেন যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে চলেছে। কিন্তু সেই মুহূর্তে রজনী এমন অনুভব করলেন যেন তিনি প্রথমবারের মতো নিজেকে সম্পূর্ণরূপে উপলব্ধি করছেন। এই লড়াই শুধু শারীরিক ছিল না, এটি ছিল তার সবথেকে বড় নৈতিক লড়াই, যেখানে তিনি নিজেকে, তার সাহসকে এবং সত্যকে আবার জীবন্ত দেখেছিলেন।
রজনী ধীরে ধীরে তার পদক্ষেপ নিয়ন্ত্রণ করে ট্রাকের দিকে এগিয়ে যেতে শুরু করলেন। তার হাত কাঁপছিল, শরীর ঘামে ভিজে গিয়েছিল, আর পাঁজরে তীব্র ব্যথা প্রতিধ্বনিত হচ্ছিল, যেখানে রাজেশের আঘাত লেগেছিল। কিন্তু তার পদক্ষেপে কোনো কম্পন ছিল না। তিনি হাঁটছিলেন যেন একজন বিজয়ী সৈনিক যুদ্ধ থেকে ফিরে আসছে। তিনি ট্রাকের দরজা খুললেন, ভিতরে বসলেন এবং এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তিনি অনুভব করলেন যেন ভেতরে কোথাও শৈশবের স্মৃতি জেগে উঠেছে। সেই দিনটির কথা মনে পড়ল যখন তিনি প্রথমবার তার বাবার সঙ্গে ড্রাইভিং শিখেছিলেন। যখন তার বাবা বলেছিলেন, বেটি, যখন রাস্তায় চলতে শিখবে তখনও হৃদয়ের পথ ভুলে যেও না। আজ সেই পথই ছিল, আর হৃদয়ের সাহস তাকে সত্যের তীরে এনে দাঁড় করিয়েছিল। তিনি ড্যাশবোর্ড থেকে তার স্মার্টফোন তুলে নিলেন। আঙুলগুলো কাঁপছিল, কিন্তু হৃদয়ে একটি স্পষ্ট উদ্দেশ্য ছিল। তিনি তৎক্ষণাৎ এমার্জেন্সি নম্বর ডায়াল করলেন। কল লাগতে কয়েক সেকেন্ড সময় লাগলো, যা তার কাছে যুগের মতো মনে হচ্ছিল। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম, বলুন। অপর পাশ থেকে কণ্ঠ শোনা গেল। রজনী গভীর শ্বাস নিয়ে পুরো গম্ভীরতার সঙ্গে বললেন, আমি রজনী বর্মা, একজন মালবাহী ট্রাক ড্রাইভার। আমার গাড়িকে নকল পুলিশ অফিসাররা থামিয়েছিল, ঘুষ চেয়েছিল এবং আমার অস্বীকৃতিতে আক্রমণ করেছিল। আমি আত্মরক্ষা করেছি এবং তারা সবাই এখনও ঘটনাস্থলে রয়েছে। দয়া করে তৎক্ষণাৎ ব্যবস্থা নিন। কয়েক মুহূর্তের নীরবতার পর অপর পাশ থেকে একটি দক্ষ কণ্ঠ শোনা গেল। ম্যাম, আপনার অবস্থান বলুন। রজনী রাস্তার কিনারে লেখা মাইলস্টোন দেখে বললেন, ন্যাশনাল হাইওয়ে নম্বর 80, মারোয়াসি কিলোমিটার স্টোন 208, ঠান্ডার কাছে একটি নির্জন এলাকা। ফোর্স পাঠানো হয়েছে, দয়া করে নিরাপদে থাকুন এবং ঘটনাস্থলে থাকুন। অপর পাশ থেকে নির্দেশ দেওয়া হলো। ফোন বন্ধ হলো। রজনী মোবাইলটি ধীরে সিটে রাখলেন এবং পাঁজরে হাত রেখে সোজা বসার চেষ্টা করলেন। কাটা জায়গা থেকে রক্ত ঝরছিল, ঠোঁট ফাটা ছিল, আর ডান কপালে নীলসে দাগ পড়েছিল। কিন্তু শরীরের ক্ষতগুলোর চেয়ে গভীর ক্ষত ছিল তার আত্মায়। এটা জেনে যে ইউনিফর্ম, যা নিরাপত্তার প্রতীক বলে মনে করা হতো, আজ অপরাধের মুখোশ হয়ে উঠেছিল। তিনি ট্রাকের আয়নায় নিজেকে দেখলেন। মুখ ক্লান্ত ছিল, চুল এলোমেলো ছিল, কিন্তু চোখে একটি অদ্ভুত শান্তি ছিল। যেন তিনি ভিতর থেকে পরিষ্কার হয়ে গিয়েছেন, অথবা যেন তিনি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় নিজেকে সত্য প্রমাণ করেছেন। এক মুহূর্তের জন্য তিনি চারপাশে নজর বুলালেন। নকল অফিসাররা দূরে কিনারে চুপচাপ দাঁড়িয়েছিল। রাজেশ নায়েক অজ্ঞান ছিল, মাটিতে পড়েছিল, যেন তার অহংকার নিজেকেই দাফন করে ফেলেছে। এই সবের মাঝে শুধু একজন মানুষ ছিল, যিনি শ্বাস নিচ্ছিলেন এবং জয়ী হয়েছিলেন, রজনী। তিনি ধীরে পানির বোতল খুললেন, কয়েক ঢোক পান করার পর ঠান্ডা শ্বাস নিলেন। বাইরের হাওয়া একটি অদ্ভুত নীরবতা ছিল, যেন সময় থেমে গিয়েছে। সূর্য ঢলে পড়ছিল, মেঘ গাঢ় হয়ে উঠছিল, আর হাওয়ায় স্যাঁতস্যাঁতে ভাবছিল। হয়তো বৃষ্টি শুরু হতে চলেছিল, এবং এই বৃষ্টিতে সেই সব কিছু ধুয়ে যাবে যা বছরের পর বছর ধরে রাস্তায় ভুল করে জমে গিয়েছিল। ঠিক এই মুহূর্তে দূর থেকে গাড়ির হর্নের শব্দ শোনা গেল। নীল এবং লাল আলো ঝলকাচ্ছিল। পুলিশ এসে গিয়েছিল। কিন্তু রজনী জানতেন এটি শুধু গাড়ি নয়, এটি ছিল ন্যায়ের আহট। সেই কণ্ঠ যার প্রতিধ্বনি বছরের পর বছর পর প্রথমবারের মতো সঠিক সময় পৌঁছেছিল। রাস্তার নীরব পরিবেশে হঠাৎ শোরগোল উঠল। দূর থেকে 3টে পুলিশের গাড়ির হর্ন বাজানো শব্দ যেন হাওয়াকে চিরে আসছিল। নীল এবং লাল আলোর ঝলকানি ক্রমশ কাছে আসছিল। রজনী চোখ সরু করে সামনে তাকালেন, তারপর ধীরে মনে মনে কৃতজ্ঞতার কথা বললেন। তার মুখে হালকা হাসি ফুটল, না জয়ের, না অহংকারের, বরং এই বিশ্বাসের যে হয়তো, শুধু হয়তো, আজ আইন সত্যের পাশে দাঁড়াবে। প্রথম জিপটি এসে ট্রাকের কাছে থামল। তা থেকে একজন লম্বা, দাপটদার ব্যক্তি নামলেন, যার ইউনিফর্মে ঝকঝকে ব্যাজ ছিল এবং চোখে তীক্ষ্ণতা। তার নাম ছিল ডিএসপি অনিল দেশমুখ। তিনি তার সঙ্গে 2জন সাব ইন্সপেক্টর এবং 4 জন কনস্টেবল নিয়ে এসেছিলেন। তিনি এক নজরে রজনীর দিকে তাকালেন। আহত ঠোঁট, ফোলা কপাল, কামিজে রক্তের ছিটে, কিন্তু মুখে অটল দৃঢ়তা এবং চোখে আগুন। ততক্ষণাৎ পা দ্রুত করে কাছে এলেন এবং বললেন, ম্যাম, আপনি ঠিক আছেন? রজনী গভীর শ্বাস নিয়ে বললেন, এখন ভালো আছি স্যার, আমিই কল করেছিলাম। আমরা খবর পেয়ে ততক্ষণাৎ রওনা হয়েছি। দয়া করে পুরো ঘটনা বলুন। তার কণ্ঠে আনুষ্ঠানিক সহানুভূতি ছিল, কিন্তু স্বরে গাম্ভীর্য স্পষ্ট ছিল। রজনী সংক্ষেপে এবং দৃঢ়ভাবে পুরো ঘটনা বর্ণনা করলেন। নকল চেকিং, ঘুষের দাবি, আক্রমণ এবং অবশেষে তার প্রতিরোধ। এই সময় পুলিশ অফিসাররা বাকি নকল অফিসারদের ঘিরে ফেলল। তাদের মধ্যে কেউ কেউ তখনও কাতরাচ্ছিল, কেউ পালানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশের তৎপরতায় সবাইকে নিয়ন্ত্রণে আনা হলো।
ডিএসপি অনিল তৎক্ষণাৎ রেডিওতে রিপোর্ট দিলেন। নকল পুলিশের একটি দল জাতীয় রাজপথে ধরা পড়েছে। মূল অপরাধী রাজেশ নায়েক গুরুতরভাবে আহত, অ্যাম্বুলেন্স পাঠানো হোক। রজনী পিছনে ফিরে তাকালেন। রাজেশ তখনও মাটিতে পড়েছিল, তার কপালে রক্ত আর অহংকার মুছে গিয়েছিল। অনিল দেশমুখ এক মুহূর্তের জন্য রজনীর দিকে তাকালেন, তারপর নরম স্বরে বললেন, ম্যাম, আপনি অসাধারণ সাহস দেখিয়েছেন। অন্য কেউ হলে হয়তো প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করত, কিন্তু আপনি যা করেছেন তা আমাদের পুরো বিভাগের জন্য চোখ খোলার মতো ঘটনা। রজনী মাথা নাড়লেন। আমি এটা শুধু নিজের জন্য করিনি স্যার। আমি ভেবেছিলাম যদি আজ আমি চুপ থাকি তাহলে কাল আরেকজন এই অত্যাচারের শিকার হবে এবং হয়তো সে এতটা ভাগ্যবান হবে না। এই কথাগুলো সবার উপর গভীর প্রভাব ফেলল। আশপাশে উপস্থিত অফিসারদের চোখে এখন সম্মান ছিল, যেন একজন অজানা মহিলা তাদের প্রকৃত কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছিলেন। অনিল দেশমুখ তৎক্ষণাৎ সব অফিসারকে নির্দেশ দিলেন, সব নকল অফিসারদের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক, তাদের ইউনিফর্ম, অস্ত্র, পরিচয়পত্র সব জব্দ করা হোক। এই ঘটনা একটি বড় ষড়যন্ত্রের অংশ হতে পারে। তদন্তের সময় জানা গেল যে রাজেশ নায়েক একজন প্রাক্তন পুলিশ কনস্টেবল ছিল, যাকে দুর্নীতির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। সেই তার 4 সঙ্গীর সঙ্গে মিলে বিভিন্ন রাজ্যে হাইওয়েতে চেকিংয়ের নামে লুটপাট করত। অনেক ট্রাক ড্রাইভার, বিশেষ করে মহিলারা, তার শিকার হয়েছিল, কিন্তু ভয় আর নীরবতা তাদের কখনো কথা বলতে দেয়নি। কিন্তু রজনীর বীরত্ব শুধু এই দলটিকে উন্মোচনই করেনি, বরং পুরো সিস্টেমকে ঝাঁকিয়ে দিয়েছিল। এই ঘটনার খবর এলাকার ডিআইজি পর্যন্ত পৌঁছেছিল, এমনকি মিডিয়াতেও সাংবাদিকদের দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল এবং বিভাগ বিশেষ নোটিশ নিয়েছিল। রজনীকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো। অনিল দেশমুখ বললেন, ম্যাম, আমরা চাই আপনি কাল থানায় এসে পুরো বিবৃতি রেকর্ড করান। এছাড়া আপনার বীরত্বের জন্য বিভাগের পক্ষ থেকে সম্মানও দেওয়া হবে। রজনী হালকা হেসে বললেন, বিবৃতি আমি অবশ্যই দেব, কিন্তু সম্মানের প্রয়োজন আমার নেই। যদি আমার একটি পদক্ষেপ অন্য কোনো মহিলার জন্য পথ খুলে দেয়, তবে সেটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। এই মুহূর্তে শুধু ন্যায়ের চাকা ঘুরছিল না, একটি নতুন চিন্তাধারার জন্ম হচ্ছিল। যে মহিলা শুধুই দুর্বল, নীরব বা অসহায় নয়, সে যখন চায় সত্যের পাশে দাঁড়াতে পারে এবং অত্যাচারের মুখে চড় মারতে পারে। সন্ধ্যার আলো ম্রিয়রান হয়ে এসেছিল। সূর্য, যা দুপুরে আগুন ঝরাচ্ছিল, এখন দিগন্তের দিকে ঝুঁকে সোনালি হয়ে গিয়েছিল। রাস্তায় হালকা হাওয়া বইছিল, আর এই হাওয়ায় একটি অদ্ভুত শান্তির সুবাস ছিল। এমন সুবাস যা শুধু তখনই আসে যখন কোনো সংগ্রাম জয় করা হয়। রজনী বর্মা চুপচাপ তার চিকিৎসার প্যাক বন্ধ করলেন। কপালে ব্যান্ডেজ লাগানো হয়েছিল, ঠোঁটের ক্ষত পরিষ্কার করা হয়েছিল এবং 1 কাপ গরম চা তার হাতে ছিল। অনিল দেশমুখ তখনও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। নকল অফিসারদের পুলিশ ভ্যানে স্থানান্তর করা হয়েছিল এবং ঘটনাস্থলে তদন্তকারী দল তাদের নোটবুকে তথ্য লিখছিল। কিন্তু রজনী এখন এই সব থেকে উদাসীন ছিলেন। তার চোখ তার ট্রাকের ওপর স্থির ছিল, সেই ট্রাক যা দিয়ে তিনি হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়েছেন, সুখ, দুঃখ, একাকিত্ব এবং আজ বীরত্বের প্রতীক। একজন পুলিশ জওয়ান এগিয়ে এলো এবং সম্মানের সঙ্গে বলল, ম্যাম, এই আপনার কাগজপত্র এবং পারমিট। ডিএসপি সাহেব বলেছেন আপনি যেতে পারেন। রজনী কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে তাকালেন। কাগজপত্র সামলে তিনি তার ট্রাকের দিকে এগিয়ে গেলেন। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তিনি তার ভিতরে একটি নতুন শক্তি অনুভব করছিলেন, যেন আজ তিনি শুধু একটি দলকে পরাজিত করেননি, বরং একটি পুরো নীরবতাকে চ্যালেঞ্জ দিয়েছেন। তিনি দরজা খুললেন, কেবিনে উঠলেন এবং সিটে বসেই এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। ট্রাকের ভিতরে সেই পুরনো পরিবেশ ছিল। ড্যাশবোর্ডে ভগবানের ছোট স্টিকার, গলায় ঝোলানো ছোট ঘণ্টা এবং আয়নায় ঝোলানো তার মায়ের পুরনো রুমাল। তিনি ধীরে ট্রাক স্টার্ট করলেন। ইঞ্জিনের গর্জন এখন আগের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ মনে হচ্ছিল, যেন সেও জানে যে আজ তার কেবিনে শুধু একজন ড্রাইভার নয়, একজন বিজয়ী বসে আছে। রজনী শেষবারের মতো আয়নায় পিছনে থাকালেন। পুলিশের গাড়ি, গ্রেপ্তার হওয়া অপরাধী এবং সেই রাস্তা যেখানে একজন মহিলা অত্যাচারকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল, এই সব এখন তার অতীতের অংশ হয়ে গিয়েছিল।
কিন্তু এর প্রভাব তার বর্তমান এবং ভবিষ্যৎ উভয়ের ওপরে খোদাই হয়ে গিয়েছিল। ট্রাক গতি তুলতে শুরু করল। যতই তিনি নির্জন হাইওয়েতে এগিয়ে যাচ্ছিলেন, তার মনে অনেক চিন্তা ঘুরপাক খেতে লাগল। আজ তিনি নিজেকে শুধু একজন ট্রাক ড্রাইভার নয়, একজন রোল মডেল হিসেবে অনুভব করছিলেন। যদি আমি আজ হেরে যেতাম, তবে শুধু নিজেকেই হারাতাম না, বরং সেই হাজার হাজার মহিলার আশাও ভেঙে দিতাম, যারা রাস্তায়, কারখানায়, অফিসে বা বাড়িতে চুপচাপ অত্যাচার সহ্য করে। তিনি একটি রাইটিং প্যাড বের করলেন এবং একটি লাইন লিখলেন, যখন আইন ঘুমায় তখন সত্যের জাগরণ মহিলার পদক্ষেপ থেকে শুরু হয়। রাস্তায় আরও কিছু মাইল এগিয়ে তিনি একটি ছোট চায়ের দোকান দেখতে পেলেন। তিনি জানতেন সামনে লম্বা যাত্রা, কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ শান্তির প্রয়োজন ছিল। তিনি ট্রাক থামালেন, নিচে নামলেন এবং চা বিক্রেতার কাছে 1 কাপ গরম চা চাইলেন। আশপাশে বসে থাকা পুরুষরা তাকে বিস্ময়ের সঙ্গে দেখল, তারপর কেউ কেউ সম্মানের সঙ্গে মাথা নিচু করল। চা বিক্রেতা, একজন মধ্যবয়সী ব্যক্তি, মুচকি হেসে বলল, অনেক দিন পর কোনো মহিলাকে ট্রাক চালাতে দেখলাম, আর এমন গল্প শুনে গর্ব হলো। রজনী চায়ের এক ঢোক নিয়ে নরম কণ্ঠে বললেন, শুধু যাত্রা, থামার ইচ্ছা নেই। তিনি চা শেষ করলেন, ট্রাকে ফিরে বসলেন এবং শেষবারের মতো আয়না পরিষ্কার করলেন। তার চোখে এখন আর ক্লান্তি ছিল না, ভয় ছিল না, রাগ ছিল না, শুধু ছিল একটি আলো, একটি পথ যা সত্য, সাহস এবং প্রতিরোধ দিয়ে তৈরি। সূর্য পুরোপুরি দিগন্তে ডুবে গেলে রজনী ট্রাক নতুন গন্তব্যের দিকে রওনা হয়েছিল, কিন্তু সেই রাস্তায় আজও হাওয়ায় সেই গল্প গুঞ্জরিত হচ্ছিল।